ওকে, আই থিঙ্ক শোনা যাচ্ছে আমাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাওসিফ চৌধুরী রাজিন বলছি স্কিল একাডেমি থেকে। সো আজকে হচ্ছে আমরা লাইভে এসেছি এবং আমাদের সাথে একজন গেস্ট আছে। ওনার নাম হচ্ছে যে জেসমিন সুলতানা। সো আপু হচ্ছে লাইভে আসবে এবং আপুর যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমাকে শুনতেছি। তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, কি অবস্থা আপু, কেমন যাচ্ছে আপনার সময় সবকিছু মিলে? এই আছি, ভালোই আছি। বাচ্চাদের লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত আছি। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, ছোট দুই বাচ্চার। আর বড় বাচ্চাদের তুমি জানো, এইচএসসি দিছে, হ্যাঁ, রেজাল্ট রাইট। দিবে সামনের মাসের 13 তারিখ। অপেক্ষায় আছি, এরকম আর কি। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে ওর? এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো আপু, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি আসলে এত বিজি থাকেন, এই বিজি সময়ের মধ্যে হচ্ছে আমাদের এখানে একটু সময় দিচ্ছেন। সো বেসিক্যালি আমরা আমরা আপনার হচ্ছে আপনি যে আইএলটিএস করেছিলেন সেটার এক্সপিরিয়েন্স নিয়ে আজকে একটু কথা বলবো। তো ফার্স্টে হচ্ছে যে আমরা জানতে চাচ্ছি আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ কতটুকু ছিল, এই জিনিসগুলো নিয়ে যদি একটু কমপ্লিট মানে সুন্দর করে একটু বলতেন সবাইকে। আমার আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড সত্যি বলতে অনেক বেশি না, তুমি জানো তো। হুম, হুম। আমি নোয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে 2007-এ এইচএসসি পাশ করছিলাম। তো আইএল আইএলস তো মনে করো আমার জন্য অনেক কঠিন ব্যাপার। অনেক বছর আগে আমি লেখাপড়া মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি, এর বেশি আমি লেখাপড়া করি নাই। তাও আমার খুব শখ জাগছে যে আমি একটু আইএলস করব। সবাই আইএলস করতেছে, আইএলস আর বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব বেশি প্রয়োজন। আমি দেখলাম যেহেতু আমার বাচ্চারা বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে লেখাপড়া করে, তাই আমি ভাবলাম ইংলিশটা আমারও জানা প্রয়োজন আমার বাচ্চাদের জন্য। তো আমি একদিন আমার এক রাইট। নানুর সাথে কথা বললাম। তো আমার নানু আমাকে বললো আমি কিছু স্টুডেন্টদেরকে চিনি যারা একজন টিচারের কাছে আইএলস করে লন্ডনে আসছে। তো আমার তো মানে এই রাইট। ধরনের টিচারই খুব প্রয়োজন ছিল, মানে বাসায় বসে লেখাপড়া করার, কারণ কোথাও গিয়ে লেখাপড়া করার মতো আমার সেই সময় নাই, তুমি জানো। তো 2007 রাইট। থেকে 2024 পর্যন্ত অনেক লম্বা একটা সময় লেখাপড়ার গ্যাপ। অনেক অনেক বড় একটা স্টাডি গ্যাপ, রাইট। হ্যাঁ, অনেক লম্বা একটা সময়। এই সময় আসলে আইএলটিএস করা, এত বড় একটা সাহস নেওয়া, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার আমি মনে করি। জি। তো শুরু করলাম, চিন্তা করলাম যে করব। এরপর তোমার নাম্বার জোগাড় করলাম, তোমার ওকে। থেকে সবকিছু বুঝলাম, জিজ্ঞেস করলাম। তুমি তো সবসময় আমাকে আশা দিছো যে আপু আপনি পারবেন, আপনি পারবেন। আমি তো খুবই ভয় পাইছি, তুমি জানো। আমি কখনোই ভাবতে পারি না যেমন আমি আইএলটিএস পরীক্ষায় বসতে পারবো এই বয়সে। 36 বছর বয়স আমার, মানে এটা তো কল্পনারই বাহিরে। তুমি তো জানোই আমি সবসময় হতাশ থাকতাম, কিন্তু আলহামদুলিল্লাহ তুমি আমাকে এত সহজ করে আইএলটিএসটা বুঝাই দিছো। আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এমনকি এখনো আমার বড় ছেলেকে আমি বলি যে তুমি যদি আইএলটিএস কখনো করবা ভাবো, সবসময় তুমি রাজিন ভাইয়ের দেশের যে প্রান্তেই থাকে না কেন, তুমি একবার রাজিন ভাইয়ের সাথে একবার জিনিসটা বুঝে নিবা। তুমি ওকে। আমাকে খুব সহজভাবে, আসলে সহজভাবে জিনিসটা তুমি আমাকে বুঝাই দিছো। আমি আসলে ভাবতে পারি নাই যে আমি এই এই বয়সে আসি এই পয়েন্ট পাবো। হুম। আচ্ছা, তো আপুর যদি বলি যে হচ্ছে আপনি অনেকে হয়তো মনে করবে যে আপনার ইংলিশের লাইক মানে ব্যাকগ্রাউন্ড বেসিকটা কেমন ছিল, বা হচ্ছে যে ইংলিশে আপনি কতটুকু বুঝতেন, ওই জিনিসগুলো যদি বলতেন, মানে আপনার জার্নিটা স্টার্টিং পয়েন্টে লাইক ইংলিশটা নিয়ে আপনি কতটুকু ভয়ে ছিলেন, বা ইংলিশটা আপনি যতটুকু বা আপনার একাডেমিক লাইনে আপনি যতটুকু শিখেছেন সেই জিনিসগুলো আপনার কতটুকু নলেজ ছিল, ওই নলেজটা নিয়ে যদি একটু সবাইকে বলতেন। একাডেমিক লাইনে সত্যি বলতে ইংরেজিতে মোটামুটি ছিলাম, মোটামুটি ছিলাম। হুম। সত্যি বলতে আমাদের টিচাররা তখন আমাদেরকে শুধু মুখস্থই করাইছে। প্যারাগ্রাফ রাইট। মুখস্থ করছি, রচনা মুখস্থ করছি, লেটার অ্যাপ্লিকেশন মুখস্থ করছি। স্বাভাবিক, আমাদের বয়স, আমাদের সময়ের লেখাপড়ায় বেশিরভাগ মুখস্থই ছিল। তোমার কাছে আইএলটিএস করার পর আমি বুঝতে পারছি ইংরেজি আসলে মুখস্থ করার মতো কিছুই না। রাইট, এক্স্যাক্টলি।
হ্যাঁ, এখন দেখতেছি যে কি আমার যে ছোট বাচ্চারা লেখাপড়া করে ক্লাস 2 তে যে পড়ে, যে ক্লাস 5 এ পড়ে, ও আমাকে বলে যে আম্মু, আমি যখন বলি যে প্যারাগ্রাফ কিছু কিছু মুখস্থ করি, ও বলে যে আম্মু প্যারাগ্রাফ মুখস্থ করার মতো কিছুই নাই। পরে তোমার কাছে মানে আমি আইএলটিএস করার পরে বুঝতে পারছি যে আসলে এগুলো মুখস্থ করার কিছুই নাই। আমার হ্যাঁ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড সত্যি বলতে অত ভালো ছিল না আচ্ছা। সো আপনি ইংরেজিতে, তাহলে বিশেষ করে ওকে। ইংরেজিতে। আপনি আপনি কি ইংরেজিতে আসলে কোনো সেন্টেন্স মেক করতে পারতেন ইজিলি? বা কোনো কিছু যখন শুনতেন তখন কি সেটা ইজিলি বুঝতে পারতেন? একাডেমিক লাইফে হ্যাঁ, মানে আপনার আইএলটিএস এর জার্নিটা শুরু করার আগে। আইএলটিএস করার পর আগে। আমি তো তোমাকে প্রথমেই বলছি, একটা সেন্টেন্স মেকিং করতে যে কত বড় ভাইয়াদের সাহায্য নিতে হইতো। কারণ আমরা গ্রামারের তেমন কোনো কিছুই আমাদেরকে পড়ানো হইতো না, খুবই কম বেসিক জিনিসগুলো আমাদেরকে পড়ানো হইতো, কারণ আমরা বেশিরভাগই মুখস্থ করছি। তো রাইট। সেন্টেন্স মেকিং তো মানে আমাদের সময়ে, সত্যি বলতে আমাদের সময় আমাদের যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ছিল, তারাও সেন্টেন্স জি, মেকিং করতে তাদের অনেক কষ্ট হয়ে যাইতো। কিন্তু রাইট। আমি এই আইএলটিএস এর জগতে যখন আসছি, তখন আমি বুঝতে পারলাম হুম, যে যখন আমি টেন্স শিখছি, তখন আমি বুঝতে পারলাম যে আসলেই সেন্টেন্স মেকিং করাটা কতটা ইজি, যদি আমরা রাইট। ইংরেজিটাকে মুখস্থ না করে বুঝার চেষ্টা করি, বা এটাকে ওকে, ভাষা হিসেবে নিই, এটাকে একটা সাবজেক্ট হিসেবে না নিয়ে এটা ভাষা হিসেবে নিই, তখনই আমরা বুঝতে পারবো যে আসলেই ইংরেজিটা আসলে মুখস্থ করার কিছুই নাই। আর সেন্টেন্স মেকিং করাও খুবই সহজ। রাইট। আই থিংক আমার মনে হয় ইংরেজি হচ্ছে শেখার জন্য মানে ভাষা শেখার জন্য সবচেয়ে ইজি একটা ল্যাঙ্গুয়েজ। এর থেকে ইজি আর কিছু নাই। আমার মনে হয় এটা এখন আপনি তুমি তো একমত হবেন জানোই, আমার আমি সাথে। প্রথম প্রথম যখন সেন্টেন্স মেকিং এর কথা তুমি আমাকে বলতো, আমি কিভাবে ভয় পাই যেতাম। সেন্টেন্স মেকিং আমি কিভাবে করবো, লম্বা লম্বা ওয়ার্ড আমি কিভাবে বানাবো। রাইট, তুমি রাইট। আমাকে বলতে যে আপনি প্রিপোজিশন দিয়ে 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 আপনি সেন্টেন্স বাড়াবেন। বা বড় করবেন। রাইট। সো আমরা প্রিপোজিশনটা আসলে হ্যাঁ ওইজন্য হ্যাঁ ইউজ করতেন বড় করার জন্য। হ্যাঁ, আচ্ছা। জি। তো এখন যেটা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে যে আপু আইএলটিএসটা আসলে কি? বা আইএলটিএস মানে আপনি কি বুঝেন? আইএলটিএস মানে কি? আমার কাছে আইএলটিএসটা আসলে কি মনে হয়, এক্সাক্টলি। আমার মনে হয় যে যারা লেখাপড়া করতেছে, কন্টিনিউ আছে, বা এইচএসসি বলো এইচএসসি বলো, যারা দিছে বা দিচ্ছে, সবারই আইএলটিএসটা করা উচিত লাইফ স্কিলের জন্য। আইএলটিএসটা এত ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের একাডেমিক লাইফ লাইফ পর্যন্ত ইজি হয়ে যায় শুধু আইএলটিএস এর কারণে। হুম, রাইট, আমি রাইট। আমি তোমার কাছ তো থেকে মানে এটা আইএলটিএস করার আপনার পর কাছে আমি আমার কেমন? মানে বড়দের অনেকে শুধু হয়তোবা এটাই বুঝাই। বাংলাদেশে মনে করে যে আইএলটিএস খুবই হ্যালো আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ। আবার লাস্টের আই থিংক ওই জিনিসটা আমি একটু বুঝতে পারিনি। আবার একটু বলবেন? আমার মনে হয় নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। হুম। শেষের দিকে কি বলেছিলেন একটু যদি আবার একটু বলতেন আপু? নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। আমরা আমরা যে আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ছেলেকে অনেক কোচিং থেকে অফার করতেছে। আমাদের স্কুলের রাইট। অনেকগুলো অফার আসছে যে বাচ্চাদেরকে ফ্রি আইএলটিএস করাবে। তো আমি ওকে, দেখলাম যে আমার ছেলেদের সাথে প্রায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে আইএলটিএস এ ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ভর্তি হয় নাই। এরা রাইট, কিন্তু রাইট, মানে আইএলটিএস এর কোম্পানি থেকে মানে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এটাই বোঝাচ্ছে যে আইএলটিএসটা একাডেমিক লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আইএলটিএসটা করাটা উচিত। রাইট। আচ্ছা, অনেকে মনে করে যে আইএলটিএস খুবই তো কঠিন একটা আপনি তো জানেন অলরেডি যে আপনি নিজেও জানতেন এটা যে আইএলটিএস খুবই কঠিন একটা এক্সাম। এটাকে আসলে পারবো কি পারবো না এটা এটা অনেকে এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে। সো আসলে কি এটা কঠিন? আপনার কি মনে হয়? একটু ইংরেজি জানতে পারলে আমার মনে হয় না আইএলটিএস অনেক বেশি কঠিন। যাদের সামান্যতম ইংরেজি এর সম্পর্কে আইডিয়া আছে, ধারণা আছে, আহ সে এসএসসি পাস বা এইচএসসি পাস হোক না কেন, রাইট, আমি মনে করি তার জন্য আইএলটিএস কোনো ব্যাপারে না। রাইট। ওকে। এবার অনেকে আসলে হ্যাঁ, অ্যাকচুয়ালি আইএলটিএস তো আপনার অত বেশি কঠিন কোনো কোশ্চেন প্যাটার্নও আপনার জন্য মেক করতেছে না। যে এখানে আপনাকে জাস্ট
আহ, আপনাকে যাচাই করা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি সেন্টেন্স মেক করতে পারছেন কিনা, আপনি তাদেরকে ঠিক মতো অ্যান্সার গুলো ডেলিভার করতে পারছেন কিনা, কিভাবে ডেলিভার করছেন, আপনি তারা কোনো কোশ্চেন্স করলে বা তারা ইংলিশে যদি আপনাকে কোনো একটা অডিও দেয় সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা, এই জাস্ট বেসিক জিনিসগুলো আসলে দেখে, রাইট? জি। রাইট। সো এখন যে জিনিসটা সম্পর্কে জানবো আপু, যে আপনার আইএলটিএস এর যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি অনেক প্র্যাকটিস করতেন। আপনি বলতেন যে আপনার অনেক ভয় করে, আপনি হচ্ছে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি ভয় পেতেন। তার জন্য আপনি বেশি বেশি প্র্যাকটিসও করতেন। তো আপনি যদি আপনার আইএলটিএস এর যে জার্নিটা এটা যদি সবার সাথে একটু শেয়ার করেন। আমি তো খুব শখ করে আইএলটিএস করতে চাইছিলাম, খুব শখ করে। তোমাকে হুম, আমি প্রথমে যখন তোমার সাথে আমার ফোনে কথা হয়েছিল আমি তোমাকে বলছিলাম। তো এরপর এক এক দুই দিন যাওয়ার পরে আমি বুঝতে পারছি মনে হয় এটা আমার পক্ষে সম্ভব না। তো অনেক পাহাড় সমান একটা কাজ, এটা আমার পক্ষে সম্ভব হবে না। পর যখন আমি আস্তে আস্তে আগাইতে থাকলাম, তুমিও আমাকে বিভিন্ন সাজেশন দিতে থাকলা, আমিও ইউটিউবে বিভিন্ন কোর্সের বিভিন্ন রকমের ভিডিও দেখতে লাগলাম, তখন আমি প্র্যাকটিস করা শুরু করছি। প্র্যাকটিস করা শুরু করছি, শুরু করতে করতে সত্যি বলতে একটা সময় গিয়ে আইএলটিএসটা আমার কাছে খুব মজাই লাগা শুরু করছে। যখন আমি প্রতিদিন নতুন নতুন লিসেনিং শুনতাম, তারপর আমি নতুন রিডিং করতাম, এরপর আমি বিভিন্ন রকম তোমার লেটার বানাইতাম। কারণ আইএলটিএস এ দেখলাম যে সবই আমাদের সাধারণ জীবনযাপন নিয়ে প্রশ্নগুলা, এমন কোনো বাহিরের কোনো প্রশ্ন নাই যেটা মানে আমি পারার মতো না। রাইট, রাইট। মানে সব। সবসময় আপনাদেরকে জেনারেল কোশ্চেন গুলো আসলে জিজ্ঞেস করা হতো। হ্যাঁ। তো সত্যি আপনি বলতে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি। আমি যে বইগুলা তুমি আমাকে সাজেস্ট করছিলে, অক্সফোর্ডের বইগুলা। রাইট, ক্যামব্রিজের। হ্যাঁ, 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 ওগুলা ছাড়াও আমি ওই ইউটিউবে এবং আমি গুগলেও অনেক বেশি আমি প্রশ্ন নিয়ে নিয়ে আমি প্রচুর পরিমাণে লিসেনিং, তারপর রিডিং, তোমার রাইটিং আমি প্র্যাকটিস করতাম প্রতিদিন। মানে যদি আমি আইএলটিএস করব, আমার একটা টার্গেট থাকে যে আমি 6 মাস পর পরীক্ষা দিব, তাহলে এই 6 মাসে একদিনের জন্য আমার কোনো একটা মানে মডিউল বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা টাচ করতে হবে। তো আমি প্রচুর প্র্যাকটিস করছি, তুমি দেখছো আমি তোমাকে লিখে লিখে পাঠাইতাম। এক্স্যাক্টলি। ইভেন আপনার কাছে আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনার ইংলিশের অনেক কিছু বেসিকটা অনেক চ্যালেঞ্জিং weak ছিল, ছিল, কারণ ইভেন আপনার আমি স্টাডি দুই গাইডে। হাজার সাতে আমার লেখাপড়া শেষ। আমি আর রাইট। এরপর আমি হাউস ওয়াইফ। অলরেডি আমার 3টা বাচ্চা, তুমি জানো। তো সব মিলে এটা তো প্রশ্নই উঠে না এই সময় এসে এই জিনিসটা করা। তারপর আমার জন্য খুবই খুবই বড় চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ আমি এই পরীক্ষায় বসতে পারছি, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। রাইট, রাইট। অ্যান্ড অফ কোর্স আইএলটিএস এর প্রিপারেশন নিতে হলে আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইভেন প্র্যাকটিসটা তো আসলে জোর করে না, এটা আসলে মজা করে করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ মজা করে। আপনি, হুম। হ্যাঁ, আপনি যে জিনিসগুলো আসলে বাংলায় কাউকে বলেন সেগুলো আসলে একটু ইংলিশে বলতে হয়, এটাই। হুম। হুম। আমি আচ্ছা। সারাদিন ঘরে যা যা করতাম সবই আমি ইংরেজি বানাইতাম। আমি আমার বাচ্চাদের সাথে কথা বলতাম, সেটাও আমি ইংরেজি বানাইতাম। আজকে বলতাম যে আজকে আমরা পড়তে বসছি, 2 ঘন্টা আমরা কোনো বাংলা কথা বলবো না, আমার বাচ্চাদেরকে বলতাম আজকে শুধু ইংরেজিতে কথা বলবো। তোমাদের পড়া কি দিছে কি না দিছে, টিচার কি বলছে, সব আমাকে ইংরেজিতে আমার সাথে বলবা। এইভাবে করে আমি আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি, সারাদিন ঘরের কথাগুলাকেই আমি ইংরেজি বানাইতাম। ওকে, গ্রেট। এখন আরেকটা কোশ্চেন করি আপু। আপনি তো হচ্ছে একটা কোচিং সেন্টারে গিয়েছিলেন বা জানেন আপনি কোচিং সেন্টার গুলো আসলে কিভাবে পড়ায়। তো আপনি যদি একটু ডিফারেন্সটা বলেন যে কোচিং সেন্টারে পড়া এবং হচ্ছে এই যে আমাদের ই স্কিল একাডেমি থেকে যে সাপোর্টটা পেয়েছেন, এখানে ডিফারেন্সটা আসলে কোথায় ছিল? কোচিং কোচিং সেন্টারে সেন্টারের নামটা বলাটা দরকার নেই, কোচিং সেন্টারের নামটা আসলে বলবেন না। নামটা আসলে আমার মনেও, সত্যি বলতে আমার মনেও পড়তেছে না। কোচিং সেন্টারে প্রথম যেদিন গেছি, এর পরের দিন তো আমি আমি আর যাবোই না বলে দিছি। আমি তো পুরা সত্যি বলতে ভয় পাই গেছি, কারণ কোচিং সেন্টারে একাডেমিক বাচ্চারা যারা কন্টিনিউয়াস লেখাপড়া করতেছে, মানে তোমার মনে করো অনার্সে পড়তেছে, মাস্টার্সে পড়তেছে, তারা পর্যন্ত হিমশিম খাইতে, তারা বের হয়ে বলতেছে আপু কিছু বুঝতেছি না, আমাকে বলতো আমি কিছু বুঝতেছি না। এটার কারণটা আসলে কি আপু, বলতে এটা পারেন? আসলে তারা কোচিং সেন্টারে আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স শেখায়। হুম, হুম, আমি হুম। যেটা বুঝতে পারছি আর কি, রিডিং এ কিভাবে ক্লু গুলা ধরতে হবে, রাইটিং এর যে মেন কি জিনিসগুলো ধরতে হবে, কি কোন লেখাগুলো লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে। কিন্তু আসলে রাইট। বাসায় বসে আইএলটিএস করা কারো কাছে পার্সোনালি, নট অনলি শুধু
তোমার কাছে মানে যদি আমি মনে করি যে পার্সোনালি কেউ কারোর কাছে শিখতে চায়, সেটার সাথে কোচিং এর সাথে কোনো মিল নাই। পার্সোনালটা রাইট। সবথেকে বেটার একটা আহ, মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আমি তোমাকে আমার মতো করে প্রশ্ন করতে পারতেছি, সেখানে কোনো প্রশ্ন করলেও অবশ্যই যেটা আইএলস, আমি অবশ্য লাইফ স্কিল নিয়ে কথা বলবো। যখন স্যারা আমাকে একটা প্রশ্ন করে তখন সবাই লজ্জা পেয়ে যায়, কারণ সেখানে সব ধরনের মানুষ থাকে, সব ধরনের রাইট। ছেলে মেয়ে থাকে। কেউ মনে করো চাকরিজীবী আছে, কেউ হাউস ওয়াইফ আছে, কেউ স্টুডেন্ট আছে। তখন মানুষ হিমশিম খায় যে আর প্রশ্ন করতে পারে না কিছুই। আমার সাথে যতজন শিখছে আমি দেখছি কেউ শিখে কিছু শিখতে পারে নাই। আমি 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 পার্সোনালি দেখছি। তো এরপর আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে আমরা শুধু মক টেস্টটা দিব এখানে। এক্স্যাক্টলি। ইভেন আমি আমি নিজে আপনাকে বলেছিলাম, আপনি যখন আপনাকে কোচিং সেন্টারের প্রথম কথাটা কিছু যদি বলেছিলেন। ধারণা নিই আমরা, আমরা যদি মনে করো যে যখন স্কিলের মতো এরকম কোনো জায়গা থেকে আমি যদি প্রথমে একটু ধারণা নিই আইএলটিএস সম্পর্কে, তারপর আমি রাইট। কোনো কোচিং মক টেস্টটা দিলে ঠিক আছে। কিন্তু কোনো কিছু না জেনে যারা কোচিং এ যাবে তারা তারা ভয় ভয় বাসায় চলে আসতে হবে। হ্যাঁ, ইভেন আপনি তো অলরেডি দেখার কথা যে আসলে বিভিন্ন অনেক সময় ধরে আসলে আইএলটিএস করতেছে, বাট ইংলিশের কোনো ইমপ্রুভমেন্ট করতে পারছে না। এটার মেইন না। প্রবলেমটা হচ্ছে আসলে বেসিকটা উইক। তাদের যদি হুম, বেসিক বা ফাউন্ডেশনটা আসলে ঠিক করে না দেওয়া হয়, তাহলে তারা তো হুম। আইএলটিএস তো অনেক অন্য আরো অনেক হায়ার লেভেলের না, ইংলিশ ইউজ সত্যি করে। বলতে আমি 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 4 জন পাইছি আমার সাথে যারা পরীক্ষা দিছিল। এরকম 4 জন পরীক্ষা, ওদের ছিল 4 নাম্বার পরীক্ষা, আমার ছিল ফার্স্ট টাইম পরীক্ষা। তাতেই মনে করো আমার ফার্স্ট টাইমে আমার 5 পয়েন্ট, আর তারা 4 নম্বর পরীক্ষা দিয়েও তারা 5 পয়েন্ট। তখন ওরা আমাকে বসে বসে যখন ওদের সাথে আমি কথা বলতেছিলাম ওয়েটিং রুমে, তখন আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন কোচিং সেন্টারে করছেন। এটা আমি বলছি আমি কোনো কোচিং সেন্টারে না, এটা হচ্ছে আমি একজন পার্সোনাল টিচারের খোঁজ পাইছিলাম এক জায়গা থেকে, আমি ওনার মাধ্যমে করতেছি। তো রাইট। ওদের 4 নাম্বার পরীক্ষার পরেও ওদের 5.5 উঠে নাই কারোই। 4 নাম্বার পরীক্ষা দিয়েছে, সবাই কোচিং সেন্টারে করছে। তো রাইট। বসাই দেয় ওরা, যে বলে যে ঠিক আছে আপনি ওকে, আপনি এখন পরীক্ষায় বসতে পারবেন। এটা কিন্তু একদম ভুল, নিজেকে অনেক যাচাই করতে হবে, তারপর পরীক্ষায় বসতে হবে। ইভেন ফর মাই সাজেশন, আমি তো অলওয়েজ আপনাদেরকেও বলছি, ইভেন যারা লাইভ দেখছে আমি তাদেরকেও বলছি, যদি আইএলটিএস এ অ্যাকচুয়ালি ভালো কিছু করতে হয় তাহলে আগে বাসা থেকে বেসিকটা স্ট্রং করে যেতে হবে। ইংলিশ মেকিং মানে সেন্টেন্স মেকিংটা আপনাকে খুব ভালোভাবে আসলে জানতে হবে, হ্যাঁ, সেন্টেন্স বুঝতে অবশ্যই। হবে, রাইট, পড়ে বুঝতে হবে, শুনে বুঝতে হবে। ওইটুকু যখন আপনার বেসিকটা একটু স্ট্রং হবে তখন আপনি গিয়ে কোচিং সেন্টারে যান, এবং আপনি কোচিং সেন্টারে অ্যাকচুয়ালি আমার মনে হয় না ক্লাসও করার খুব বেশি দরকার হয়। আপনি জাস্ট মক টেস্ট গুলা দেন, মক টেস্ট গুলা দিয়ে আপনি নিজেকে যাচাই করেন যে আপনি কত পয়েন্ট পেতে পারেন, দেন হচ্ছে আপনি আইএলটিএস এর এক্সামে বসে যাওয়ার ডিসিশনটা নিয়ে নেন যে আপনি আসলে মানে অ্যাডমিশনটা নিতে পারবেন কিনা, মানে আইএলটিএস এর এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা সেই জিনিসটা, সত্যি রাইট। বলতে আমি তোমায় কি বলবো, কয়েকজন মাস্টার্স এর ছেলে মেয়েকে আমি দেখতেছি কোচিং সেন্টারে যখন টিচার ক্লাস করাইছে, স্যার যখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে ওরা স্যারের পেছনে পেছনে দৌড়াচ্ছে। মানে স্যার পার্সোনালি কি একটু বুঝিয়ে দিবেন, স্যার পার্সোনালি নিলে উম, কিছু মনে করিও না, পার্সোনালি কিরকম পে হবে, কিরকম কি হবে, মানে এগুলো জিজ্ঞেস করছে। তখন আমি বুঝতে পারছি যে এরা আসলে কিচ্ছু বুঝে না, এই জন্য স্যারকে চাচ্ছে যে পার্সোনালি শিখতে। রাইট, রাইট, এক্স্যাক্টলি। ইভেন আসলে কিছু ট্রিক্স এর ব্যাপার আছে, লাইক আপনি যদি প্রপার গাইডলাইন না পান এই জায়গায় আসলে আপনার ইমপ্রুভমেন্ট করাটা এটা খুবই আইএলটিএসটা আইএলটিএসটা সম্পূর্ণ ঠান্ডা একটা কাজ, এটাকে ঠান্ডা ভাবে আস্তে আস্তে আগাইতে হবে। এটা ধরেই রাইট। কোচিং সেন্টারে দিয়ে মানে এটা আসলে অনেকেই মাথায় নিতে পারে না। রাইট। যদিও কারা নিতে পারে, আমি আমি মনে করি তারা সবাই বাসা থেকে ধারণা নিয়েই তারপরে কোচিং এ গেছে। রাইট। রাইট। ইভেন আপনি হচ্ছে যে দেখেন, কিছু স্টুডেন্ট যারা পাই আর কি আমরা, আহ, যাদের হচ্ছে যে ধরেন ইংলিশের, আমি মনে করি অ্যাকচুয়ালি কোচিং এ যারা ভালো করে তাদের ধরেন হচ্ছে হয় আইএলটিএস না থাকলেও তাদের ইংলিশের ফাউন্ডেশনটা খুব বেশি স্ট্রং, তারা হুম। বুঝে ইংলিশটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারে, তখন গিয়ে হচ্ছে তারা কোচিং এ যখন যায় তখন তারা ক্যাচ করতে পারে। বাট বাংলাদেশের স্টাডি সিস্টেমটা এমন যে আমার বেশিরভাগ বাংলা মিডিয়ামের বেশিরভাগই স্টুডেন্ট, অ্যারাউন্ড 80% স্টুডেন্টেরই হচ্ছে যে ইংলিশে প্রবলেম থাকে। হ্যাঁ, ইভেন আমি আমি হচ্ছে 4-5 জন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও পাইছিলাম যারা আমার সাথে পরীক্ষা দিছিল। তাদের জন্য আইএলটিএস কিছুই না, যা দেখলাম কিছু আমি। রাইট। ইজি ভাবে তারা আমার সাথে আমার পরিচিত, আমি তো 4 জনের ফোন নাম্বার রাখছিলাম রেজাল্ট জানার জন্য। ওরা 4 জনেই 7 পয়েন্ট পাইছে, মানে ওদের জন্য কোনো ব্যাপার না। ওরা আমি যেভাবে বুঝতে পারছি ওরাও মানে আইএলটিএস টাকে ওইভাবেই বুঝতে পারছে। কিন্তু বাংলা মিডিয়ামে আমি এমনও একজন টিচার পাইছি যে একটা সেন্টেন্স মেকিং করে বলতে পারতেছে না। রাইট। রাইট। মানে উনি এক্স্যাক্টলি। খুব নার্ভাস হয়ে যাচ্ছে কিন্তু বলতে পারতেছে না। রাইট। এমনকি রাইট। আমি যখন
পরীক্ষা দিয়ে বের হয়েছি, 2 ঘন্টা পর মনে হয় আমাকে ব্রেক দিছিল। তখন 4টা ভুল করছিল একজন টিচার, একজন স্কুলের টিচার, উনি আমার সাথে পরীক্ষা দিছিল। পর আমার সাথে মিলাচ্ছিল যে উনি অনেকগুলো ভুল করছে। আমি অবাক হয়ে গেলাম যে উনি একজন স্কুল টিচার হয়ে উনি লিসেনিং এ এতগুলা ভুল করছেন। এটা হয় অ্যাকচুয়ালি, বিকজ ওনাদেরও আসলে খুব একটা দোষ নেই। আমরা যে স্টাডি প্যাটার্নের মধ্যে দিয়ে আসলে এসেছিলাম, ওনারা সেম একই স্টাডি প্যাটার্নের মধ্যে দিয়ে এসেছিল। বাট মেইন আবার প্রবলেম অনেকে কি করে কোচিং সেন্টার পাল্টায়, যে এখানে হচ্ছে না ওইখানে, ওইখানে হচ্ছে না, এরকম এরকম। এটা এটা মানে হচ্ছে বিশাল অ্যামাউন্টের একটা টাকা নষ্ট করা, শুধু শুধু বেশি, শুধু অনেক শুধু বেশি। হম। রাইট, শুধু শুধু এভাবে হচ্ছে যে কোচিং সেন্টার আসলে অনেকে আপনি তো জানেন যে আসলে বলে যে আইএলটিএস এর কোর্স বুঝতেছো না, আসো চলো আমাদের একটা গ্রামারের কোর্স আছে, ওটাতে অ্যাডমিশন নিয়ে ফেলো, ওটা নিলে হচ্ছে যে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এরকম আমাকে কিন্তু আমাকে পুরো অফার করছে যে আপনার রিডিং কমপ্লিট করে দিব এত অ্যামাউন্ট, আপনার রাইটিং কমপ্লিট করে দিব এত অ্যামাউন্ট। কিন্তু যখন আমরা কোচিং এ ভর্তি হইতে গেছি তখন কিন্তু এই কথাগুলো বলে নাই। যখনই কোচিং এ ভর্তি হওয়ার পরে 2-3টা ক্লাস যাওয়ার পর দেখতেছে যে মানে আমি কোনো ইমপ্রুভ করতে পারতেছি না, ওরা বুঝতে পারতেছে আমার থেকে পরীক্ষা নেওয়ার পর, তখনই পার্সোনালি তারা এইভাবেই অফার করে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে আপু, আইএলটিএস এর যখন প্রিপারেশনটা নেয় অনেকে হচ্ছে যে মনে করে যে এটা মানে আমি অল্প কিছুদিন প্র্যাকটিস করলে পেরে যাব বা কয়েকটা দিন, বাট এটাতে যে একটা ধৈর্যের ব্যাপার আছে বা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, এই জিনিসটা আসলে অনেকে করতে চায় না। সো এই জায়গাতে আপনি তো অনেক প্রচুর প্র্যাকটিস করেছেন, আপনার যদি কোনো সাজেশন থাকে যারা আসলে আইএলটিএস প্রিপারেশন নেবে তাদের জন্য। আমি বলবো যে যদি কেউ ভাবে যে আমি 6 মাস পর পরীক্ষা দিব, 6 মাসে তার লাইফটা হয়ে যেতে হবে ইংলিশ এনভায়রনমেন্ট রাইট, সম্পূর্ণ। তাকে রাইট। গান শুনলেও আমি মনে করবো তাকে ইংলিশ সং শুনতে হবে। সে যদি একটা মুভি দেখে, একটা ড্রামা দেখে, সেটাও আমি বলবো যে সে ইংলিশে দেখতে হবে। তারপর সে সারাদিনেই তাকে নিজে কিছু না কিছু কথা বানাইতে হবে, কিছু না কিছু লিখতে হবে। কিন্তু একদিনের জন্য যদি আমি আমি দেখছি যে আমি যদি একদিন প্র্যাকটিস না করি, পরের দিন আমি আর সেটা মানে পারতেছি না, আমার কাছে কঠিন মনে হচ্ছে। কিন্তু প্রতিদিন যদি আমি একটু 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 প্র্যাকটিস করি, তারপরে মানে আমার কাছে মনে হয় যে মানে প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। যদি আমার টার্গেট থাকে যে আমি এতদিন পরে আইএলটিএসটা দিব, একদিনও প্র্যাকটিস বন্ধ করা যাবে না। একদিন প্র্যাকটিস বন্ধ করলেই মানে সবকিছু কঠিন মনে হয়। রাইট, এন্ড জিনিসটাকে আসলে ইজিলি দেখতে হবে যে আমি পারবো, এন্ড হচ্ছে যে আপনাকে খুব মানে এটা একটা সাবজেক্ট হিসেবে না দেখে ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে, হুম। সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই। পারবো। হুম, এন্ড অবশ্যই এন্ড বন্ধু। আমি তো স্টুডেন্টদেরকে অবভিয়াসলি সবসময় বলি যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ টু বি শেমলেস। সো আপনার যদি ইংলিশ শিখতে হয় আপনাকে অবশ্যই নির্লজ্জ হতে হবে। অবশ্যই প্র্যাকটিস হ্যাঁ, মেক পারফেক্ট এভরিথিং। তুমি তো আমাকে প্রথম দিন এই লাইনটাই শিখাই দিছিলা। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হয় আসলে আপু। আসলে এই জায়গায় প্র্যাকটিস না করলে আপনি যত ভালোই ইংলিশ পারেন না কেন, যত ভালো ইংলিশ বুঝেন না কেন, প্র্যাকটিস ছাড়া আইএলটিএস এ ভালো করা ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। ইম্পসিবল। ওকে, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে আপু, আপনি তো আইএলটিএস করেছেন, এবার আপনি আপনার ইংলিশের অবস্থানটাও বলেছেন যে কেমন ছিল, স্টাডি গ্যাপ নিয়ে কথা বলেছেন। এখন বলেন যে আইএলটিএস কোর্সটা কমপ্লিট করার পর আপনার ইংলিশের অবস্থাটা কেমন এবং আপনি এটা কিভাবে আসলে কত ভালোভাবে ইউজ করতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে বেশি বেনিফিট আমার যেদিকে হয়েছে সেটা হচ্ছে আমার বাচ্চাদেরকে পড়াইতে আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না, যেটা আমার বেশি প্রয়োজন ছিল। রাইট। বাচ্চারা যদি আমাকে একটা কিছু, বাচ্চা 1 2 3 4 এর লেখাপড়া তো আর এমন বেশি কিছু কঠিন না, তাও আমার থেকে ডিকশনারি ইউজ করতে হইতো বা আমার থেকে গুগলের সাহায্য নিতে হইতো। এখন ওরা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি যে সহজ যে টেন্স গুলা, একটা সেন্টেন্স মেক করার জন্য যে সহজ সহজ যে ভার্ব গুলা আর কি, এগুলো আমি ইজিলি ওদেরকে বলতে পারি। ওকে, এন্ড আপনার ডেইলি যে ওই যে মুভিজ বললেন, সিরিজ বললেন, কমিউনিকেশনের হ্যাঁ, ক্ষেত্রে কোথাও সেটাতে আমি আসতেছি। এরপর এটা হচ্ছে আমার মেন মানে যেটা বেনিফিট আমার বাচ্চাদের জন্য হয়েছে। তারপর আমার দেখলাম যে এখন আমার বাচ্চাদের যে লেখাপড়া এখানে আইএলটিএস এর যে মানে সিস্টেমটা, ওই সিস্টেমে লেখাপড়াটা বেশি বর্তমানে। হুম, হুম, ফর্ম হুম। পূরণ করা থেকে শুরু করে রিডিং থেকে রাইটিং লেখা, এমনকি লিসেনিং ও আছে দেখলাম। সব প্রায় জিনিস দেখতেছি মানে আইএলটিএস এর সাথে সিমিলার মিল আছে। আর আরেকটা আমার ব্যক্তিগতভাবে ইমপ্রুভ, সেটা হচ্ছে আমি আগে একটা ইংলিশ মুভি, একটা ইংলিশ ড্রামা দেখতে মানে কোন অন্য কোনো দেশের ল্যাঙ্গুয়েজে দেখতে আমি বলতাম কখন আমার
আসবে উর্দু ডাবিং, তখন আমি দেখব। এখন রাইট। আলহামদুলিল্লাহ ওটার জন্য আমার কখনোই অপেক্ষা করতে হয় না। এখন আমি ইংলিশ সাবটাইটেল দেখে দেখে একটা ড্রামা ইজি ভাবে বুঝে ফেলতে পারি। যাক, তাহলে ড্রামাটা আসলে খুব হেল্প করতেছে আপনাকে দেখতে আর কি ইংলিশটা। আচ্ছা, আর কমিউনিকেশনের ক্ষেত্রে যদি বলেন আপু, যে আপনি যদি কারোর সাথে কথা বলেন ইংলিশে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে কমিউনিকেশন স্পিকিংটা আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে? আইএলটিএস করলে সবচাইতে বেশি তো ইমপ্রুভ সত্যি বলতে এই জায়গায় হয় যে আমি যখন আমাকে যখন স্কুলে ডাকা হয় গার্ডিয়ান মিটিং এ, আমাকে যখন কোনো বন্ধু মহলে ডাকা হয়, যখন দেখা যায় যে ওইখানে কিছু, আমি তো তুমি জানো আমি নেভির একটা এরিয়াতে থাকি, অনেক ভালো ভালো অফিসারের বউদের সাথে আমার প্রায় সময় চলাফেরা করতে হয়। হ্যাঁ, সত্যি বলতে আমার কথাবার্তায়ও ওরা বলে যে কিনা মানে আমি যে আইএলটিএস করছি এটা মানে আলাদা একটা বোঝা যায় যে আমি অনেকগুলা ছোট ছোট ইংলিশ বলতে পারতেছি। একজন একটা কথা বলে সেটা বুঝতে পারতেছি, একজন একটা পেপার দিলে ভাবি আমার হাজবেন্ডের এই প্রমোশনটা হয়েছে, এটা ইমেলটা পড়ে দেখেন। আগে কিন্তু একটু ভয় লাগতো, এই এই জিনিসটা এখন আমার আর ভয় লাগে না। রাইট। ইভেন আপনি আমাকে একটা স্টোরি শেয়ার করেছিলেন, আপনার একটা কাজিন মনে হয় বাইরে থাকে, জি। এবং উনি হচ্ছে যে আপনার ইংলিশটা নিয়ে অনেক বেশি আসলে হ্যাপি হয়ে গেছিল। ওই স্টোরিটা যদি একটু শেয়ার করেন সবার সাথে। আমার কাজিনের বিয়ে হয়েছিল একজন ব্রিটিশ পাসপোর্টের সিলেটি নাগরিকের সাথে। রাইট। তো ছিল যে বি1 পরীক্ষাটা, ওটা শুধু লিসেনিং আর ছিল স্পিকিং আর কি। রাইট। মানে ও তো আমি আমার চাইতেও বেশি ভয় পাই গেছিল যখন ও ফার্স্ট কোচিং এ যায় ভর্তি হয়েছিল। রাইট। ইভেন আপনি বলেছিলেন যে হচ্ছে আপনার আরেকটা কাজিন ছিল, আই থিংক সৌদি আরব ও দুবাই ও সামথিং লাইক দ্যাট, এরকম একটা হ্যাঁ হ্যাঁ কান্ট্রিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং উনি দুবাইয়ে। হচ্ছে, হ্যাঁ, উনি আপনাকে যখন দেখছেন যে আপনি ইংলিশ আসলে কমিউনিকেশন করতে পারছেন ইজিলি তার সাথে, ওই স্টোরিটা সত্যি যদি বলতে ও একটু শেয়ার হয়তো করেন। এখন আমার লাইফটা দেখলেও দেখতে পারে, কারণ ও তো দুবাইতেই লেখাপড়া করছে। আর ও এখন বাংলাদেশে আছে, কিন্তু ও যে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, তো তো আগে কিন্তু ওর সাথে কথা বলতে খুব ভয় লাগতো। ও তো মাশাআল্লাহ ইংরেজিতে অনেক ভালো, কারণ ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে। তো ওর সাথেও আমি অনেক বেশি কমিউনিকেশন করতাম যখন আমি আইএলটিএস করতাম। ওর জন্য আমি আসলে অনেক বেশি আহ, মানে সাপোর্ট পাইছি ওর থেকে, আমি অনেক বেশি কমিউনিকেশনের ব্যাপারে আমার কাজিনের ওকে। থেকে। ওকে, গ্রেট। সো এটা হচ্ছে ওভারঅল জার্নি আয়াসের। এখন লাস্টলি হচ্ছে যে আপনার কাছে আমরা জানবো যে যারা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, অথবা আপনার মতো যারা মানুষ আছে যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি, ইভেন আমি জানি অনেক প্রেশার থাকে, আপনাদের হচ্ছে বেবিজ আছে, তাদের পড়াশোনা, দেন হচ্ছে সংসারের সবকিছু দেখাশোনা করা খুবই টাফ একটা সময় যায়, মানে ফ্রি টাইম গুলা বের করাটা খুবই ডিফিকাল্ট। সো আপনি ওই জিনিসটা নিয়ে যদি কোনো একটা সাজেশন দেন, ইভেন তারা মানে কেউ যদি চিন্তা করে যে তাদের আসলে ইংলিশটা শেখা দরকার, বা তারা আইএলটিএস করবে ইন ফিউচারে, তাদের জন্য যদি কোনো সাজেশন আপনার যদি দেওয়া থাকে। যারা আমার মতো হাউস ওয়াইফ বা রাইট। পুরুষের মধ্যে যারা পড়ালেখা গ্যাপ দিয়ে বা চাকরি লাইফে আছে, বা বিয়ে শাদিও করলে করতে পারে, নাও করতে পারে, তারা হচ্ছে যে কি আমি মনে করি আমাদের যে প্রতিদিনের যে অ্যাক্টিভিটি গুলা, ওগুলা যদি রাইট। আমি ইংরেজিতে করার চেষ্টা করি, এটা আমার জন্য অনেক বড় বেনিফিট। কারণ আমি রাইট। দেখলাম যে কি আইএলটিএস এ এমন কোনো প্রশ্ন আসে না যেটা আমার জীবনের বাহিরে। রাইট, ইভেন আপনি সেটা জানেন না এমন কোনো কোশ্চেন নাই। এমন কোনো রাইট। প্রশ্ন নাই আসলে। তো সময় বের করতে হবে। বড় মনে করো আমাদের যে অবসর সময়গুলো আছে, রাত্রে যদি আমি সময় পাই তাহলে আমি রাত্রে একটু ইংরেজি অডিও শুনতে পারলাম। রাইট। তারপর এক্স্যাক্টলি। দুপুর বেলা যদি আমি একটু খাওয়া দাওয়ার পর সময় পাই, তখনও আমি হেডফোনে একটু ইংরেজি অডিও শুনলাম। আমি রাইট। আসলে এইভাবে ইভেন করে আমার আমার ইভেন আমার কাছে মনে হয় যে আইএলটিএস করলে আসলে নট অনলি যে আপনার ইংলিশের ইমপ্রুভমেন্টটা হবে এমন না, আপনার এখানে অনেক বেশি আপনার সেন্সের ডেভেলপ করে, লাইক আপনাকে ওপেনলি চিন্তা করতে অনেক বেশি হেল্প করে। যে কোশ্চেন গুলো থাকে এগুলো কিন্তু আমাদেরকে আসলে চিন্তা করে ইনস্ট্যান্ট মাথায় রেডি করে তারপর হচ্ছে কোশ্চেন গুলো দিতে হয়। রাইট। সো আমার মনে হয় আপনি যে একটু ওপেনলি চিন্তা করবেন, আপনার মাথায় যে একটু ক্রিয়েটিভিটি আসবে বা ডিফারেন্ট ডিফারেন্ট থটস আসবে, ওগুলা অনেক বেশি ইমপ্রুভ হয়। অ্যান্ড এই জিনিসটা আপনার অনেক মানে বেশি অনেক বেশি লাইফ। আইএলটিএস এর কারণে মানে অনেক রকমের নতুন নতুন কথা জানতে পারছি, নতুন নতুন রাইট। বিষয় নিয়ে লিখতে পারছি আমি। রাইট। রাইট। ইভেন এটা অনেক বেশি ডেভেলপ করে সেন্সটাকে।
সো ইভেন সচরাচর খুব বেশি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এই টাইপের এক্সামগুলো আমরা পাই না। আপনি জানেন যে আমাদের এইচএসসি ক্লাস 8 থেকে জেএসসি, দেন এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে যে আমরা অনার্স করি বা হচ্ছে মাস্টার্স করি, যে লাইনেই পড়াশোনা করি না কেন, বাট যে কোয়ালিটিটা আসলে এক্সামটা হয়, রাইট? সো এই টাইপের এক্সামগুলো আসলে কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা পায় না সচরাচর। সো এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড যেটা আপনার নলেজটাকে ডেভেলপ করতে অনেক বেশি আসলে হেল্প করবে, রাইট? সো এই জিনিসটা বলছো এটা। এখন আমি আমার ছেলে, তো তুমি যে আমার বাচ্চারা যে বিএনএ পড়ে, বিএনএর যে মানে ইংলিশটা আমি দেখলাম, আমরা যে লেখাপড়া করছি তার সাথে কিন্তু তেমন কোনো মিল নাই। দেখলাম যে আইএলস এর মতোই ওদের মানে লেখাপড়া গুলা, ইংরেজিটা মিল আছে। যেমন আমার ছেলেকে দেখি না আমি কখনো প্যারাগ্রাফ মুখস্থ করতে দেখি নাই, আমি কখনো ওকে কোনো লেটার অ্যাপ্লিকেশন মুখস্থ করতে দেখি না, ও নিজে নিজে বানাইতে আমি দেখছি। তো ওদের লেখাপড়া এখন যেটা দেখতেছি, যে শহরের যে লেখাপড়া সেটা ওর বয়সের তুলনায় ওর ইংলিশটা অনেক ভালো। আপনার ছেলের কথা বলতেছি, যদিও আমি ওর ব্যাপারে একটু একটু জানি। ওর কিন্তু এই যে আছে, ওর তুলনায় অন্যান্য স্টুডেন্টের ও একটা সেন্টেন্স বানাইতে ভয় পায়। এটা আমিও ওর মতো ইংরেজি আমি জানি না, তাও কিন্তু আমি সেন্টেন্স মেকিং করে ফেলতে পারতেছি, কিন্তু ও সেটা করতে পারতেছে না, কারণ তার ভিতরে এখন সেই জড়তাটা আছে। রাইট, রাইট। সো আমরা আসলে খুব বেশি লং করব না, লাইফটা আমরা শেষ করে দিব আপু। যদি আপনার লাস্ট কোনো আসলে কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে। প্রথমে তোমার উদ্দেশ্যে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আইএলটিএস করে কিছু করতে অনেক বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আমি আমার ব্যক্তিগত লাইফে আমি অনেক বেশি ইমপ্রুভ হয়েছি। আমি যে নিজেকে কিছু শিখাইতে পারছি। আমি কিন্তু খুব বেশি হাতের কাজ নিয়ে খুব বেশি পছন্দ করি, তুমি জানো আমি সব ধরনের হাতের কাজ করতে পছন্দ করি। আর যে কোনো জিনিস আমার জানা খুবই মানে আমার খুব পছন্দ, যে কোনো জিনিস জানা, কারো থেকে কোনো কিছু শিখা আমি খুব বেশি পছন্দ করি। তো আমি যে নিজেকে চিনতে পারছি, আমি শুধু আইএলটিএস করার পর আমার ছেলেকে শুধু একটা কথা বলতাম যে কি আমি আসলে পারতাম, আমি আসলে পারি, আমি তো বুঝতে পারি নাই। না, আমার কাছে এরকম মনে হয়েছে। তো আইএলটিএসটা আমি মনে করি সবার করা উচিত। রাইট, রাইট। নট অনলি আইএলটিএস এক্সামের জন্য, আসলে ইংলিশটাকে শেখার জন্য। বা যারা স্টাডিতে আসছে, এমনকি যারা 10 বছর 12 বছর স্টাডি ছেড়ে দিছে, এত বেশি দেরি হয় নাই নিজেকে জানার জন্য, বর্তমানে নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য অনেক বেশি প্রয়োজন আইএলটিএস। আর আমাদের স্কুলের যে যতগুলো টিচার আছে, আমার ছেলের স্কুলের ম্যাক্সিমাম টিচার তো আমি চিনি, সবাই আইএলটিএস করা। সেটা যে কোনো সাবজেক্টের টিচারই হোক না কেন, সবাই আইএলটিএস করা, কমপ্লিট করা, আমি যা দেখি। হ্যাঁ, তো আইএলটিএসটা আসলে অনেক লাইফ স্কিলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আইএলটিএসটা দিয়ে অনেক অনেক কিছু জানা যায়। যখন আমি একটা থেকে একটা সার্চ মারবো লেটার লেখার জন্য, রাইটিং করার জন্য, লিসেনিং করার জন্য, আমি অনেক কিছু জানতে পারবো। রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে এটা আপনার নলেজটাকে অনেক বেশি স্ট্রং করে সবকিছু নিয়ে, সবকিছু ব্যাপারে। ওকে, তো আপনাকেও থ্যাংক ইউ আপু, অনেক বেশি। আপনি এত ব্যস্ততার মধ্যে হচ্ছে আজকে সময় দিয়েছেন আমাকে, অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক আপনার থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন সবাই জেনেছে, এবং এটা তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ওকে, সো আমরা লাইফটা আর খুব বেশি লং করবো না, শেষ করে দিচ্ছি। আপনাকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ আপু। সো আর যদি কখনো দরকার হয় হয়তো বা আবার লাইফে আনতে পারি কোনো এক সময় আর কি। ইনশাআল্লাহ। তোমাকেও অনেক ধন্যবাদ। আসলে আমি তো যখনই মনে পড়ে শুধু একটা কথাই তোমার জন্য আমার থাকে, ইউ আর দ্য বেস্ট ইংলিশ টিচার ইন মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। দোয়া করবেন আপু। সো ঠিক আছে আপু, তাহলে আমরা আজকে লাইভটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটাকে দেখার জন্য। আই থিঙ্ক আপনারা আইএলটিএস নিয়ে একটা ধারণা পাবেন এই লাইভ থেকে, এবং আপুর এক্সপিরিয়েন্স তো আপনারা শুনলেনই। ওকে, তো ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ তাহলে আজকে সবাইকে, এবং আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে।